ধন্যবাদ। সকল আলোচকবৃন্দ তাদের প্রতি শুভেচ্ছা রইল। এখন আমি সরাসরি আপনার প্রশ্ন জবাবের আলোকে কথা বলবো। মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব যে কথা বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যক্তি। ওনার এই কথার নিশ্চয়ই কোনো সূত্র আছে, সেই সূত্রগুলি তো উনি বলেন নাই। যদি উনি রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য বলে থাকে সেটা অন্য কথা। আর যদি সূত্র থেকে থাকে, উনি যেহেতু ওনারা সরকারি দলের নেতা, তাদের গোয়েন্দা সংস্থা তাদের সাথে কাজ করে, তাদের অধীনেই কাজ করে। অনেকগুলি গোয়েন্দা সংস্থা আছে, বিদেশি কূটনীতি মিশনগুলি আছে আমাদের, সেই মিশনগুলি তাদের অধীনেই আছে। কাজে তাদের কাছ থেকে কোনো যদি তথ্যপত্র পেয়ে থাকে, ক্রেডিবল কোনো ইনফরমেশন পেয়ে থাকে, সেই আলোকে যদি বলে থাকে, সেই ক্ষেত্রে জনগণের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে সেগুলি উন্মোচন করা, বলা যে এরা এইভাবে এই প্রক্রিয়ায় ষড়যন্ত্র করতেছে, জনগণের কাছে সেটা বলা উচিত। এবং যেহেতু ওনারা ষড়যন্ত্রের গন্ধ আগেই পেয়ে গেছে, তাহলে তো কোনো সমস্যা নেই। এই ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য যথেষ্ট সরকারের ক্ষমতা আছে। তবে বাংলাদেশ সৃষ্টির থেকে শুরু করে বাংলাদেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে তো অনেক ষড়যন্ত্র হয়েছে, সেটা আমরাও জানি। একটি পর একটি ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্রের ফলস্বরূপই জাতির জনকে হত্যা করা হয়েছে। ষড়যন্ত্রের কারণেই 21শে আগস্ট ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে। কাজে ষড়যন্ত্র যে হয় না সেটা অবিশ্বাস করার সুযোগ নেই। দেশের ভিতরে হয় এবং বিদেশি যারা আছে, যারা ভূ রাজনীতির কারণে বা বিভিন্ন তাদের রাষ্ট্রের স্বার্থে অন্যের দেশের মাথা নাক গলায়, এরকম যারা পরাশক্তি আছে, তারাও অনেক সময় তাদেরকে ব্যবহার করে ষড়যন্ত্র হয়। ষড়যন্ত্র বিষয় তো একটা একটা বড় বৃহত্তর একটা বিষয়। আর এখন নির্বাচন, যেটা নির্বাচন ষড়যন্ত্রের কারণে ভোটার কম হয়েছে, এটা আমি বিশ্বাস করি না। আমি বলতে চাই যে গত জাতীয় নির্বাচন যেটা 7ই জানুয়ারি হলো, সেখানে একটা বড় রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল যারা বিএনপি, তারা নির্বাচনে আসেনি। এবং তাদের মিত্র কিছু কিছু ছোট ছোট ক্ষুদ্র রাজনৈতিক দল, তারাও আসেনি। কাজে একটি বড় রাজনৈতিক দল যেখানে নির্বাচনে আসে না, তাদের সমর্থক তো অবশ্যই আছে, তারাও ভোট কেন্দ্রে আসেনি। তো এই কারণে ভোট যত নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনই হোক, যদি একটি বৃহত্তর দলের সমর্থকরা ভোট কেন্দ্রে না আসে, তাহলে ভোটারের টার্ন আউট কম হবে, এটা স্বাভাবিক। সেটি আমি মনে করি। কিন্তু এখানে ষড়যন্ত্র করে ভোটার কম হবে, এটা কোনো টেকনিক বা এই ধরনের কোনো কিছু আছে বলে আমি তো ব্যক্তিগত আমি মনে করি না। তো ভোট নিরপেক্ষ হয়েছে, ভোট শান্তিপূর্ণ হয়েছে। যারা সরকারকে সাপোর্ট করছে, যারা নির্বাচনে তাদের প্রার্থীকে সমর্থন দিতে চাইছে, তারা ভোট কেন্দ্রে আসছে। আমরা দেখছি ভোটের কেন্দ্রে লাইনও দেখছি, অনেক ক্ষেত্রে দেখছি ভোট কেন্দ্রে ভোটারও নেই, এটাও অনেক ভোট কেন্দ্রে আছে। তো সার্বিকভাবে ভোট সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। কিন্তু সকল মানে 2014-18 তুলনায় হয়নি, এটি আর বড় কথা আর কি। আপনার কাছে মনে হয় 2014-18 তুলনায়? হ্যাঁ, 14-18 তুলনায় 14 তো ইলেকশনেই পুরা আসেইনি, ওরা তো প্রতিহতই করছে। প্রতিহত করে তো যেই ব্যাপক হ্যাভক ক্রিয়েট করছে, ধ্বংসাত্মক কাজকর্ম করছে, এত লোক হত্যা করছে, এত মানে ভোট কেন্দ্র পুড়িয়ে দিছে, সেখানে তো অন্য একটা অবস্থা ছিল। আর 18তে ইলেকশন হয়েছে, 18তে তো কোনো ভোটার যেটা আশা তো এসেছে, সেটা তো বড় কথা নেই। আমি বলতেছি এই 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 বছরের যে জানুয়ারি, 7ই জানুয়ারি যেটা হলো, সেখানে ভোটার সংখ্যা কেন কম হয়েছে, সেটা আমার কাছে মনে হয়েছে এই কারণে হয়েছে। যে ভোট ব্যবস্থা নিয়ে যে প্রসঙ্গগুলো এসেছে সেগুলো নিয়ে আপনার কাছে বক্তব্য শুনুন। ডক্টর এ কে এম মতিউর রহমান বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন। নানান জন নানা মত থাকবে, ঠিক নির্বাচন ব্যবস্থাও সেরকম, কেউ পক্ষে বিপক্ষে থাকবে। এগুলো নিয়ে তো বহুত আলোচনা হয়েছে, এগুলি নতুন করে আলোচনা করার মতো আগ্রহ নাই। না, যে একটা নেক্সাস তৈরি হচ্ছে, বলা হচ্ছে যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে সরকারি বাহিনী এবং তারাও আর রাষ্ট্রের কার্যক্রম সেইভাবে পালন করার চেয়ে দলীয় কার্যক্রম পালন করছে, এমনটি বলা হচ্ছে। ডক্টর এ কে এম মতিউর রহমান ওই প্রসঙ্গগুলো তুলছেন। সেই বিষয়ে আপনি নিজেও ছিলেন সরকারের বড় উচ্চপদস্থ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান, সেই হিসাবে আপনার বক্তব্য শুনুন। এখন দলীয় কার্যক্রম আর সরকারি কর্মকর্তার কার্যক্রম দুইটা তো দুই ধরনের। দলীয় কার্যক্রমে কি সরকারি কর্মকর্তারা কখনো অংশগ্রহণ করছে আপনি দেখছেন?
এটা বাস্তব একটা উদাহরণ দিয়ে বলেন যে দলীয় কার্যক্রমে পুলিশ অথবা প্রশাসনের কেউ গিয়ে অংশগ্রহণ করছে, পুলিশের উপরে যে কাজ পুলিশ সে কাজই করে, প্রশাসন যে কাজ সে কাজই করে। কাজে এখানে সেটি তো দলীয় একপেশে কাজ হয়ে যায় করার কিনা? দলীয় কাজ করার সুযোগ নেই, কারণ এইভাবে এটা প্রশাসনকে এবং পুলিশকে একবারে ব্র্যান্ডেড করা, এটা কোনো বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি না। এইভাবে প্রশাসনে ঠেলে দেওয়া, এখানে আপনাকে যদি হাতে নাতে ধরাই দিতে পারতেন যে এইগুলি প্রশাসন বা পুলিশ করে, দু একটা দৃষ্টান্ত দেখাইতে পারতো, তাহলে মানুষ হয়তো মনে করতো। কিন্তু এগুলি তো পলিটিক্যাল কথাবার্তা আর কি। যেই দল ক্ষমতায় থাকে, বিরোধী দল যে যায় সে একই কথা বলছে। এটা আমরা তো 32 বছর পুলিশ চাকরি করছে, একই কথা শুনেছি। যারা বিরোধী দল থাকে তারা সরকারি দলের পুলিশকে সরকারি দলের লোক বলে, প্রশাসনিক সরকারি দলের লোক বলে। কিন্তু নির্বাচন যে ব্যবস্থা, সে এবারকে যে নির্বাচন যেভাবে দেশি বিদেশি বিভিন্ন মহল সচেতন ছিল, এবার ভোট কেন্দ্রে কারচুপি করার কোনো সুযোগই ছিল না। যদি বিএনপি ইলেকশনে আসতো এবং তাদের নেতাকর্মী তাদের সাপোর্টরা যদি ভোট কেন্দ্রে ঠিক মতো যেত, তাহলে আমার তো মনে হয় না যে এরকম কোনো কেউ সাহস পেত। কিন্তু সমস্ত চোখ, দেশি বিদেশি চোখ প্রত্যেকটা ভোট কেন্দ্রে ছিল। কাজে আমার মনে হয় বিএনপি সিদ্ধান্ত নিতে এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত নেয়। 2014 সালে তারা বয়কট করে মনে করলো যে ভুল করছি, এই ভুল মনে করে তারা আবার 2018-তে আসলো। 2018-তে তাদের কোনো হোমওয়ার্ক ছিল না, তাদের পুলিং এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা ছিল না। এক যে নির্বাচন কেন্দ্রে আসনে তারা একাধিক লোককে নমিনেশন দিয়েছে। তারা তো, আমি তো বুঝলাম না না, এখন দলীয় তাদের। নেতাকর্মীরা যখন হামলা মামলার শিকার হয়, তাদেরকে যখন পুলিং এজেন্ট দেওয়ার মতো লোক পাওয়া যায় না, যে যে পরিমাণ মামলা হয়েছে বা যে পরিমাণ ধরপাকড় হয়েছে বলা হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের করবারই বা কী থাকে? সাংগঠনিক না, শক্তি কি তখন থাকবে? পুলিশ এজেন্ট দেওয়ার মতো লোক নেই, এটা ঠিক না। পুলিশ এজেন্ট দেওয়ার মতো লোক থাকে, সবাই তো আর ওই সময় জেলে ছিল না। মামলা থাকতে পারে, কিন্তু তারা তো অনেকেই মুক্ত ছিল। কিন্তু এখানে আমার মনে হয় তাদের রাজনৈতিক অনেক ভুল ভ্রান্তি আছে, সেটা তারা বুঝতে পারছে। কিন্তু এবার তারা মেইনলি বিদেশি আমেরিকার উপর নির্ভরশীল ছিল। এবং তারা দেখেন 2014-তে যে সন্ত্রাসটা করছে, ওরা নিজেরা বস্তু উপলব্ধি হয়েছে যে ভুল করছে, তারা করেনি। 2018-তে তারা সন্ত্রাস করেনি, 2024-এও তারা কোনো সন্ত্রাস করেনি। শান্তিপূর্ণভাবে সব রাজনৈতিক কার্যক্রম চালাইছে, বড় বড় জনসভা করছে, সরকারের প্রশাসন সহায়তা করছে, তারাও খুব বিধিসম্মতভাবে শান্তিপূর্ণভাবে করছে। এটাই সঠিক পথ ছিল। এবার আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবার যদি বিএনপি নির্বাচনে আসতো, ক্ষমতায় যেতে পারতো কিন্তু জানি না, কিন্তু তারা কিন্তু বিপুল ভোট পেত এবং আমাদের মনে ধারণা তারা কিন্তু অনেক আসনও পেত। সেটা তাদের জন্য একটা রাজনৈতিক একটা ভালো অবস্থান হইতো আর কি। কিন্তু এখন এইভাবে মূল রাজনৈতিক অঙ্গন থেকে, সংসদ থেকে, বাইরে থেকে তারা তো আমার দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাদের নতুন করে চিন্তা করতে হবে। তাদের নেতা আছে সে লন্ডন থেকে আদেশ দেয়, তারা এখান থেকে বাস্তবতার পরিপ্রেক্ষিতে সেটা না হয়, তখন তো এই গ্যাপটা থেকে যায়। তবে এখানে আমি জানি না এটা সমাধান কিভাবে হবে। সমাধান হইতে হলে সকল রাজনৈতিক দলের একমত হইতে হবে। একমত না হলে এইভাবে এটা সংঘর্ষের রাজনীতি থাকবে। আর এই সংঘর্ষের রাজনীতির থেকে আস্থা অনাস্থা এবং মানুষের জনগণ নাগরিকদের কষ্ট, এগুলি হবেই, দেশে বিদেশে বদনাম হবে। আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দল যারা করেন দায়িত্বশীল, তারা এক মঞ্চে বসে একটা সমাধানে আসা উচিত আমি মনে করি। জনাব সরোয়ার, যেটি বলা হচ্ছিল যে আপনি নিজেও বলছিলেন যে একটি মতামতের ঐক্যমতে পৌঁছা দরকার, সেই ক্ষেত্রে সরকারি দলের দায়ী বেশি বা দায়িত্ব বেশি থাকে কিনা আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, ঠিক আছে। আপনি এই যে আমি বলছিলাম যে বিএনপি অনেক সন্ত্রাসের পথ থেকে বেরিয়ে এসে, পেট্রোল সন্ত্রাসের পথ থেকে বেরিয়ে এসে, পেট্রোল সন্ত্রাসের সময় তো আমি আইজি ছিলাম, সে 2015-তে কি বিভৎস অবস্থা, সেটা তারা উপলব্ধি করতে পেরে তারা এবার শান্তিপূর্ণ সমাবেশ করছে। কিন্তু 28শে অক্টোবর যে ঘটনা ঘটেছে, সাপের মতো পুলিশকে পিটিয়ে মারা হইলো, এটা তো, এটা তো আর শান্তিপূর্ণ সমাবেশ ছিল না। এখানে তো বিএনপির জন্য দুর্দশা নিয়ে আসছে, এটা আপনারা সবাই দেখছেন। তারপর যা ঘটনা ঘটলো, প্রধান বিচারপতির বাসায় হামলা করলো, এগুলি তো তখন ওই ওই 28শে অক্টোবরের আগে পর্যন্ত তারা ঠিক ছিল। আর উনি যে বলেন যে 11 জন হত্যা করা হয়েছে, 11 জন, এটা পাবলিকলি দালাভাবে বললে হবে না, এটা কিন্তু কেস টু কেস বলতে হবে কিভাবে কে হত্যা করছে।
এই তো হত্যা করে না, নিশ্চয়ই সে ওখানে নিহত হয়েছে, কি কারণে হয়েছে তো কেস টু কেস বলতে হবে। এটা সরকার তো বা পুলিশ তো তাদের হত্যা এইভাবে করার কথা না, বরং পুলিশকেই তারা বিভিন্ন সময় হত্যা করেছে। সেই 2014-15 তো প্রায় 16 জন পুলিশকে হত্যা করা হয়েছে। তো পুলিশকে তারা সবসময় প্রতিপক্ষ মনে করে বিদায়ী এইগুলি সমস্যাগুলি হচ্ছে। আর আপনার প্রশ্ন ছিল কি সরকারের দায়িত্ব বেশি? হ্যাঁ, অবশ্যই সরকারের দায়িত্ব বেশি থাকবে। সরকার যখন যেহেতু দেশ চালায়, তো উনি নির্বাচন করবেন, উনি তো সরকার সবসময় বলছে এবার মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে এবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে, বারবার কমিটমেন্ট করছে, যাতে কাছে ওয়াদা করছে। কাজে সেই ওয়াদা সাড়া দেয়নি, বিরোধী দল সেই ওয়াদা সাড়া দেয়নি, বিরোধী দলের আস্থা নাই, তারা আসে নাই। কিন্তু সরকার তো আমরা মনে করি যেহেতু সরকার প্রধান বারবার কমিটমেন্ট করছে, এই কমিটমেন্টের মূল্যায়ন করা উচিত ছিল। এবং সরকারের উচিত ছিল যে তাদেরকে ডেকে একসাথে বসে কথা বলা। কিন্তু সরকারের মধ্যে একটা ইগো ছিল, তারা কথা বলবে না। তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অনেক রক্তক্ষরণও আছে, যে এই বিএনপি যারা করেন বা জামাত যারা করে কিভাবে এই এই তাদের প্রতি অত্যাচার করছে। প্রধানমন্ত্রীকে তো প্রায় 19 বার হত্যা করার ষড়যন্ত্র করছে, নানান ভাবে অপদস্থ করছে। এবং 2014 ইলেকশনের আগে কথা বলতে গিয়ে কিভাবে অপমান হইল প্রধানমন্ত্রী। তারপর কোকো মারা গেল, তাকে দেখতে গেল, তাকে গেট বন্ধ করে রাখলো। এগুলি তো তার মধ্যে একটা অপমান বোধ সৃষ্টি হয়েছে, সেই ক্ষোভ থেকে সে দেখে নাই। কিন্তু আমার মনে হয় যে সুশীল সমাজ বা যারা নিরপেক্ষ ব্যক্তি, তাদের কারা উদ্যোগ নেওয়া উচিত ছিল দুই পক্ষকে বসে দেওয়া। তাহলে কিন্তু আমাদের সুশীল সমাজ তো বিভক্ত। কাজে বাস্তবতা এমন একটা মানে জটিল প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে, যার কারণে এটা হয় নাই। যদি সরকারের যদি একটু উদার হতো, যাতে ডাকতো আলোচনায়, তাহলে আমার মনে ভালো হতো। কিন্তু এটা এখানে হয়নি, যার কারণে এই গ্যাপটা রয়ে গেছে ছিল।